এ কোন আলোয় জেগেছে মন, এ কোন সীমানায় গিয়েছে পথ, এ কোন ভালোবাসায় বেঁধেছি জীবনের আয়োজন। হ্যাঁ, এমন প্রশ্ন যদি সামনে এসে দাঁড়ায়, তখন উত্তর হিসেবে বলতেই হয় আমাদের জীবনের আয়োজনে, জীবনের প্রয়োজনে ভাষার আলো নিয়ে আমাদের মন জেগেছে ভালোবাসার পথ ধরে। এ ভাষা বাংলা ভাষা, এ ভাষা মায়ের ভাষা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আলেখ্য ২১ আলপনা অনুষ্ঠানে আমরা ভাষার আলো হৃদয়ে অনুভব করব নানান আয়োজনের মধ্য দিয়ে। রফিকুদ্দিন আহমদ ১৯৫২ খ্রিস্টাব্দের ভাষা আন্দোলনের শহীদদের অন্যতম একজন। ধারণা করা হয় ভাষা আন্দোলনে তিনি প্রথম শহীদ। রফিকুদ্দিন আহমদ ১৯২৬ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার পারিল বলধারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল লতিফ ও মাতার নাম রাফিজা খাতুন। ১৯৪৯ সালে রফিক স্থানীয় বায়রা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের বাণিজ্য বিভাগে ভর্তি হন। ভাষা আন্দোলনের বছর রফিকুদ্দিন ছিলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের আইকম দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবুবাজার এলাকায় আজমল খাঁ রোডে পারিল প্রিন্টিং প্রেস নামে তাদের একটি ছাপাখানা ছিল। পরে নাম পাল্টে হয় কমার্শিয়াল প্রেস। পড়াশোনার ফাঁকে ঢাকায় এসে রফিকুদ্দিন আহমদ ওই প্রেসের কাজকর্ম দেখাশোনা করতেন। রফিকুদ্দিন আহমদ ভাষা আন্দোলনের দাবিতে সোচ্চার ছিলেন এবং সক্রিয় একজন আন্দোলনকারী হিসেবে মিছিলে অংশগ্রহণ করেন। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ১৪৪ ধারা ভেঙে ছাত্র জনতা বিক্ষোভ প্রদর্শন করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গণে এলে পুলিশ গুলি চালায়। এতে রফিকুদ্দিন আহমদ মাথায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তিনি শহীদ হন। ভাষা আন্দোলনে তার আত্মত্যাগের জন্য বাংলাদেশ সরকার তাকে ২১ পদক মরণোত্তর প্রদান করে। ভাষা আন্দোলনের পথ ধরেই স্বাধীনতা অর্জনে দীক্ষা লাভ করেছি আমরা। মহান ভাষা আন্দোলনের রূপময় আলোয় আমরা পেয়েছি বাংলা ভাষা। তাই তো আমরা গেয়ে উঠি একই সুরে সেই গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। শিশু হত্যার বিক্ষোভে আজ কাপড় বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি। দিন বদলের ক্রান্তি রওনে তবু তোরা পার পাবি, তবু তোরা পার পাবি। খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ।
21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিন এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলোকানন্দা যেন। পথে পথে ফোটে রজনীগন্ধা অলোকানন্দা যেন। এমন সময় সেই আধারের পশুদের মুখ চেনা, সেই আধারের পশুদের মুখ চেনা, তাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘেরা, তাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘেরা। ওরা গুলি ছড়ে এদেশের বুকে দেশের দাবিকে রোখে, ওরা গুলি ছড়ে এদেশের বুকে দেশের দাবিকে রোখে। ওদের ঘৃণ্য পদাঘাতেই সারা বাংলার বুকে, ওদের ঘৃণ্য পদাঘাতেই সারা বাংলার বুকে। ওরা এ দেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, ওরা এ দেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা বাঙালির অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কাড়ি, ওরা বাঙালির অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কাড়ি। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। অমর 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই দিন বাংলা ভাষা উদযাপনের দিন। একদিকে শোক, অন্যদিকে প্রাপ্তি, এই দুয়ে মিলে অমর 21শে ফেব্রুয়ারির এই দিনটি বাঙালি জীবনের ঐতিহাসিক একটি দিন। এই বাংলাদেশের মানুষের জাতীয়তা বোধ চেতনা ছড়িয়ে পড়ে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। 1952 খ্রিস্টাব্দের মহান ভাষা আন্দোলনে শহীদদের মধ্যে আবুল বরকত অন্যতম একজন। আবুল বরকত 1927 সালের 13 জুন, মতান্তরে 16 জুন, তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর অঞ্চলের বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা শামসুদ্দিন এবং মাতা হাসিনা বেগম। বাবলা প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার শিক্ষা জীবন শুরু করেন। 1945 সালে স্থানীয় তালিবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও 1947 সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ভারত বিভাগের পর 1948 সালে তার পরিবার ঢাকায় চলে আসেন। 1951 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ হয়ে স্নাতক পাশ করেন এবং একই বিভাগে স্নাতকোত্তরে ভর্তি হন। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় 144 ধারা ভেঙে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালায়। হোস্টেলের 12 নম্বর শেডের বারান্দায় গুলিবিদ্ধ হন আবুল বরকত। ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি অবস্থায় রাত 8টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার মাতা হাসিনা বেগম 1963 সালে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন। ভাষা আন্দোলনে আত্মত্যাগের জন্য বাংলাদেশ সরকার শহীদ আবুল বরকতকে 21শে পদক
মরণোত্তর প্রদান করে। আমাদের যে রাষ্ট্রভাষা আন্দোলন সেইটা শুরু হয়েছিল পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য। আমরা এই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করতে চাইনি, কেননা আমরা দেখেছি যে উর্দুকে তারা একমাত্র রাষ্ট্রভাষা করতে চাচ্ছে। উর্দুকে তারা কেন একমাত্র রাষ্ট্রভাষা করতে চাইলো? যে তারা একটা নতুন পাকিস্তানি জাতীয়তাবাদ তৈরি করতে চাইলো। পাকিস্তানি শাসকদের ইচ্ছা ছিল যে পূর্ববঙ্গকে একটা উপনিবেশ করবে। সেই ঔপনিবেশিকতার বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামটা রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে। তারপরে ৭১-এর যুদ্ধ হয়েছে, তার মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম। অর্থাৎ ওই যে শুরু হয়েছিল, আমরা একটা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়ে এই স্বাধীন রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হলো। এবং সেইখানে আমাদের উপলব্ধিটা এটা হওয়া উচিত যে বাংলা ভাষাকে আরও বিকশিত, আরও উন্নত, আরও সমৃদ্ধ করতে হবে। আমাদের চিন্তা ছিল যে মাতৃভাষার মাধ্যমেই সকল স্তরে শিক্ষা চলবে, কিন্তু সেটা হলো না। ৩ ধারা রয়ে গেল এবং দেখা গেল যে এই ৩ ধারার যে বিভাজন, সেটা একটা শ্রেণী বিভাজন। অর্থাৎ বিত্তবান যারা, তারা ইংরেজি মাধ্যমে পড়বে, মধ্যবিত্ত বাংলা মাধ্যমে পড়বে, আর গরিব মানুষ মাদ্রাসাতে পড়বে। এই যে বিভাজন, বিভাজনটা শিক্ষাক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করেছে, জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং এই বিভাজনের ফলে বাংলা ভাষার চর্চাটাও বিঘ্নিত হয়েছে। ভাষার যে চর্চা হওয়া দরকার, সেই চর্চাটা হচ্ছে যে সর্বজনীন শিক্ষা, সকল মানুষ শিক্ষিত হবে। কিন্তু সকল মানুষ শিক্ষিত হওয়া মানেই অক্ষর জ্ঞান লাভ করা নয়, শিক্ষিত হওয়া, অর্থাৎ বাংলা ভাষার চর্চা করবে, মাতৃভাষার চর্চা করবে। সেইটা কিন্তু সর্বজনীন হয় নাই। শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু ওই শিক্ষার মান মানে হচ্ছে অক্ষর জ্ঞান, যে ভাষার যে চর্চা সেইটা হচ্ছে না। টেলিভিশন এবং গণমাধ্যমে ভাষার বিকৃতি ঘটানো হচ্ছে। যে নাটক আমাদের টেলিভিশনে আগে আমরা দেখতাম বা দেখাতাম, সেই নাটকের ভাষা খুব সুন্দর ভাষা ছিল। এটা পশ্চিমবঙ্গের লোকরাও এইটার প্রশংসা করত, এই ভাষা তারাও সমৃদ্ধ হতো। কিন্তু এখন যে নাটকে যে ভাষা ব্যবহার করা হয়, সেই ভাষাটা অত্যন্ত মিশ্রিত ভাষা এবং বিকৃত ভাষা। সেই জন্য ওইখানেও একটা প্রভাব পড়ছে। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের জীবন ফিরে পেয়েছি, আমরা আমাদের বর্ণমালা পেয়েছি। প্রতিটি বর্ণমালা দিয়ে, সব আন্দোলনের মধ্য দিয়ে আমাদের আত্মজিজ্ঞাসার যে উত্তর আমরা খুঁজে পেয়েছি এবং যা অর্জন করেছি, রক্তের অক্ষরে রচিত হয়েছে জীবনবোধের সাহিত্য। নতুন আলোয় জেগেছে মন, এ আলো ভাষার আলো। এ ভাষা নিয়ে প্রথম কবিতা রচিত হয় কবি মাহবুব আলম চৌধুরীর কলমে। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার হাজার ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনকে, যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, তাদের জন্য আমি ফাঁসির দাবি করছি। যাদের আদেশে
এই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য ফাঁসি দাবি করছি। যারা এই মৃতদেহের উপর দিয়ে ক্ষমতার আসনে আরোহণ করেছে সেই বিশ্বাসঘাতকদের জন্য আমি ওদের বিচার দেখতে চাই। খোলা ময়দানে যে নির্দিষ্ট জায়গাতে শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায় আমার দেশের মানুষ দেখতে চায়। পাকিস্তানের প্রথম শহীদ সেই 40টি রত্ন, দেশের 40 জনের সেরা ছেলে, মা বাবা বউ আর ছেলে নিয়ে এই পৃথিবীর কোলে এক একটি সংসার গড়ে তোলা যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আরো গভীরভাবে বিশ্লেষণ করার, যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলে খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দুইটি লাইনের জন্য। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। রামেশ্বর আব্দুস সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। যেদিন আমরা লড়াই করে জিতে নেব ন্যায় নীতির দিন, হে আমার মৃত ভাইয়েরা, সেই নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর, স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার ভেসে আসবে। সেই দিন আমাদের দেশের জনতা খুনি জালিমকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে। তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে। ভাষা শহীদ আব্দুল জব্বার 1952 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলনের অন্যতম শহীদদের একজন। বৃহত্তর ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার পাঁচুয়া গ্রামে ভাষা শহীদ আব্দুল জব্বার জন্মগ্রহণ করেন 1326 বঙ্গাব্দের 26 আশ্বিন 1919 সালের 10 অক্টোবর। পিতার নাম আব্দুল কাদের, মায়ের নাম সাফাতুন্নেসা। তিনি স্থানীয় ধোপাঘাট কৃষ্ণবাজার প্রাথমিক বিদ্যালয় কিছুকাল অধ্যয়নের পর দারিদ্র্যের কারণে আর লেখাপড়া করতে পারেননি। ভাষা শহীদ আব্দুল জব্বারের পুত্র জন্ম নেয়ার কিছুকাল পর তার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হন। ডাক্তার দেখানোর জন্য শাশুড়িকে নিয়ে 1952 সালের 20 ফেব্রুয়ারি ঢাকায় আসেন। হাসপাতালে তার শাশুড়িকে ভর্তি করে আব্দুল জব্বার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদের আবাসস্থল ছাত্র ব্যারাক গফরগাঁওয়ের হুরমত আলীর রুমে ওঠেন। 21 ফেব্রুয়ারি ছাত্ররা সরকারের দেয়া 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এলে আব্দুল জব্বার তাতে যোগদান করেন। এ সময় আন্দোলনকারীদের উপর পুলিশ গুলিবর্ষণ করে এবং আব্দুল জব্বার গুলিবিদ্ধ হন। ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে গেলে ওই রাতেই তিনি মৃত্যুবরণ করেন। মহান ভাষা আন্দোলনে অনবদ্য ভূমিকা রাখার জন্য আব্দুল জব্বারকে বাংলাদেশ সরকার 21 পদক মরণোত্তর ভূষিত করে। বাংলাদেশের সাহিত্যে ভাষা আন্দোলনের প্রতিফলন ঘটেছে বহুমাত্রিক ব্যঞ্জনীয়। গল্প, কবিতা, নাটক, উপন্যাস রচনার ক্ষেত্রে প্রভাবিত করেছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের পর থেকেই আমাদের শিল্প সাহিত্যের নানা আঙ্গিক কিংবা অপরাপর লেখালেখি এবং মানুষের চিন্তাভাবনা ভাষা আন্দোলন দ্বারা খুব গভীরভাবে প্রভাবিত হয়েছে। আমরা একেবারেই 21-এর ঘটনার পরপরই গুরুত্বপূর্ণ সংকলন হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21 ফেব্রুয়ারি দেখেছি। আমরা তার পরের বছরই কবর নামে বিখ্যাত নাটক রচিত হতে দেখেছি এবং ওই বছর থেকে শুরু করে একজন লেখক জহির রায়হানকে দেখেছি। তিনি অনবরত লিখছেন, তিনি গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন এবং এর প্রভাবে সিনেমাও করেছেন। এটা ঘটে যখন একটা জনগোষ্ঠী কোনো একটা ঘটনা দ্বারা, কোনো একটা চৈতন্য দ্বারা সর্বাত্মকভাবে প্রভাবিত হয়, যখন তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ওই ঘটনার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে পড়ে, তখন আসলে তার প্রভাব যেমন ভাষায় পড়ে, সংস্কৃতিতে পড়ে, মানুষের দৈনন্দিন জীবনযাপনের মধ্যে পড়ে,
ঠিক তেমনি সাহিত্য, সংস্কৃতি, শিল্পের বিচিত্র প্রকাশ মাধ্যমে পড়ে। এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার যে ভাষা আন্দোলনের এই প্রভাব তখন ব্যাপক বিস্তারী ও গভীর হয়েছিল এবং শিল্প সাহিত্যের সর্বশাখায় তার প্রভাব পড়েছে। আমাদের ইতিহাসের এবং সংস্কৃতির অন্য কোনো বড় ঘটনার মতো ভাষা আন্দোলনও আসলে একদম বর্তমানময় হয়ে আজকের দিনেও তাজা এবং বাস্তব আছে, প্রভাবশালী আছে। এটার কারণ যে এটা আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত, এটা ভাষার সঙ্গে সম্পর্কিত এবং ভাষায় আসলে মানুষের সামষ্টিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ। একই সঙ্গে সেটা রাষ্ট্রের ব্যাপারও বটে। আমরা সকলেই জানি, যদিও কখনো কখনো আমরা ভুলে যাই, যে এই আন্দোলনটা ঠিক মাতৃভাষা বাংলা নিয়ে যতটা হয়েছে তার চেয়ে অনেক বেশি পরিমাণে হয়েছে রাষ্ট্রভাষা নিয়ে। তার মানে এটা রাজনৈতিকতার ব্যাপার, এটা রাষ্ট্র গঠনের ব্যাপার এবং বাংলাকে পাঠ্যপুস্তক, আইন আদালত, অফিস সহ রাষ্ট্রের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠার একটা ব্যাপার। আমরা জানি যে রাষ্ট্রের নাগরিকদেরকে নানানভাবে উজ্জীবিত করতে হয়। রাষ্ট্রের নাগরিকরা কোনো উপাদানে অনেক দ্রুত আন্তরিকতার সঙ্গে সাড়া দিতে পারে এবং যে কোনো রাষ্ট্রীয় কাজে কিংবা জাতীয় সামষ্টিক প্রয়োজনে এরকম বিষয় প্রয়োজন হয় যেগুলোর ভিতর দিয়ে বিপুল মানুষকে আসলে উৎসাহিত এবং উজ্জীবিত করা যাবে। নক্ষত্রপুঞ্জের মতো জ্বলছ আমাদের সত্তায়, কত যুগের ইতিহাস, বিদ্রোহ, চিৎকার ধারণ করে আছো তুমি আমার বর্ণমালা। ফাগুন এলে পাখি ডাকে, থেকে থেকে ডাকে। ফাগুন এলে পাখি ডাকে, থেকে থেকে ডাকে। তাকে তোমরা কোকিল পড়বে বলো, আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা। কত নামে তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন এলে পাখি ডাকে, থেকে থেকে ডাকে। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। তারি শোকে কোকিল ডাকে, ফোটে বনে ফুল। ফুল ফাগুনের মধুর তিথি, কেঁদে হয় আকুল। আজও তারে স্মরণ করে সবাই সাজাই ফুলের ডালা। ভাই হারানোর জ্বালা। পৃথিবীর একমাত্র আমরাই জীবন দিয়েছি মাতৃভাষার দাবিতে। আর তাই ভাষা আন্দোলন আর মানুষের ভাষার প্রতি সম্মান জানিয়ে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল আরও অনেক নাম না জানা তরুণের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। বাংলায় মা বলে ডাকার অধিকার। সেই সব ভাষা শহীদদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। কত ভাষা আছে বিশ্বে, আমার মায়ের মুখের ভাষা আজ পৃথিবীর শীর্ষে। কত ভাষা আছে বিশ্বে, আমার মায়ের মুখের ভাষা আজ পৃথিবীর শীর্ষে। কত ভাষা আছে
শহীদ শফিউর রহমান 1918 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী মাহবুবুর রহমান, তার মাতার নাম কানেতাতুন্নেসা। কলকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে শফিউর রহমান 24 পরগনা সিভিল সাপ্লাই অফিসে চাকরি গ্রহণ করেন। দেশ বিভাগের পর শফিউর রহমান পরিবারের অন্যদের সঙ্গে ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে চাকরি নেন। শফিউর তখন বিবাহিত, স্ত্রী আকিলা বেগম ও তার একটি মাত্র কন্যা সন্তান ছিল, নাম শাহনাজ। 1952 সালের 22 ফেব্রুয়ারি সকাল 10টার দিকে ঢাকার রঘুনাথ দাস লেনের বাসা থেকে সাইকেলে করে অফিসের উদ্দেশ্যে রওনা হন শফিউর। সকাল 10:30টার দিকে নওয়াবপুর রোডে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আগের দিনের পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ পুনরায় গুলিবর্ষণ করে। হঠাৎ একটি রাইফেলের গুলি তার পিঠ ভেদ করে বের হয়ে যায় এবং এতে তিনি তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন। সরকারি অ্যাম্বুলেন্স যোগে তাকে হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ডাক্তার এরিনসন অপারেশন করেন। ওই দিন সন্ধ্যা 6:30টার সময় তিনি মারা যান। বাংলাদেশ সরকার শফিউর রহমানকে 21 পদক মরণোত্তর প্রদান করে। তার সমাধিসৌধ সংরক্ষণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানুষের পরিচয়ের সেরা নির্ণায়ক হচ্ছে মাতৃভাষা। আজকের প্রজন্ম মাতৃভাষা আন্দোলন নিয়ে জেগেছে আত্মত্যাগের ইতিহাসে। ঝাঁঝালো মিছিলে, তীব্র দহনে এবারের বিষয় গান। বাংলাদেশে জন্ম আমার, বাংলায় কথা বলি। বাংলাদেশে জন্ম আমার, বাংলায় কথা বলি। বাংলাতে গান করি আমি, বাংলার পথে চলি। বাংলাতে গান করি আমি, বাংলার পথে চলি। বাংলা মাকে ভালোবাসি, বাংলা প্রিয় ভাষা। বাংলা ভাষায় কাব্য লিখে মিটাই মনের আশা। বাংলা ভাষায় কাব্য লিখে মিটাই মনের আশা। বাংলা মায়ের সোনার ছেলে, বুকে রক্ত ঢেলে। ভাষার জন্যে জীবন দিল, মাকে ঘরে ফেলে। বাংলা মায়ের সোনার ছেলে, বুকে রক্ত ঢেলে। ভাষার জন্যে জীবন দিল, মাকে ঘরে ফেলে। বাঙালিরা আনলো ভাষা, বাঙালিরা আনলো ভাষা। ভয়টা দূরে ফেলে, রফিক সালাম
এই বাংলা ভাষা পেলাম। বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা আমার ভাষা। বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা আমার ভাষা। বাংলা মাকে ভালোবাসি, বাংলা মাকে ভালোবাসি, প্রিয় বাংলা ভাষা, প্রিয় বাংলা ভাষা, প্রিয় বাংলা ভাষা। আব্দুস সালাম মহান ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। তিনি 1925 সালের 27 নভেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সালাম স্থানীয় কৃষ্ণরামপুর প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু করেন। 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। আব্দুস সালাম লেখাপড়া বন্ধ হওয়ার পর কলকাতা যান এবং সেখানে মেটিয়াবুরুজে তার বড় বোনের স্বামী আব্দুল কাদেরের মাধ্যমে কলকাতা বন্দরে কাজ শুরু করেন। ভারত বিভাগের পর 1947 সালে তিনি ঢাকায় ফিরে আসেন। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 52 21 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় 144 ধারা ভেঙে বিক্ষোভে অংশ নেন। পরে ছাত্র জনতার উপর পুলিশ এলোপাথাড়িভাবে গুলি চালালে অন্যদের সাথে আব্দুস সালামও গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর 1952 সালের 7 এপ্রিল তারিখে তিনি মৃত্যুবরণ করেন। তাকে সম্মান জানিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম যুদ্ধজাহাজ বিএনএস সালাম তার নামে নামকরণ করা হয়। বাংলাদেশ সরকার তাকে 21 পদক মরণোত্তর ভূষিত করে। গান কবিতা জাগিয়ে রেখেছে ভাষা আন্দোলনের অনুভূতি। জীবনের সত্য অনুভূতিগুলো নির্মাণ করে কবিতার ছন্দ। এবারে বৃন্ত আবৃত্তি। 21 মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। 21 মানে মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে, তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে। শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে। এই পদ্মা মেঘনার দেশে আবার 52 আসছে, 69 আসছে, 71 ফিরে আসছে। 21 মানেই আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে। 21 মানে অতীত নয় আগামী, মৃত্যু নয় জন্ম। 21 মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। ভুলবো না, ভুলবো না, সে 21 ফেব্রুয়ারি ভুলবো না। লাঠি, গুলি, টিয়ার গ্যাস, মিলিটারি আর মিলিটারি ভুলবো না। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। বরকত, সালাম, রফিক আজও ডাক দিয়ে যায় চেতনায়। শহীদের রক্তের ছোঁয়ায় প্রতিটি অক্ষর যেন নবজন্ম পায়। রক্তলাল বাঙালির আশা, বাঙালির ভাষা ভেসে ওঠে শপথের জোছনায়। মাটির গভীর থেকে উঠে আসা 5টি আঙুল, এ আমার শহীদ মিনার। 52 পর থেকে আনন্দে আক্রোশে বাঙালির উত্তোলিত হাত, সে তো হাত নয়, আর সহসায় হয়ে যায় কোটি কোটি শহীদ মিনার। 21 মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। 21 মানে শাশ্বত বাংলার হিজল তমাল, ভাটিয়ালি গান, শাপলা ফোঁটা দিঘি, পদ্মা নদীর মাঝি। 21 মানে উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে পথ হাঁটা সারা দিন, আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। বাঙালির সংগ্রামমুখর ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় মুক্ত স্বাধীন স্বদেশ ও বিজয় পতাকার গর্বিত উত্তরাধিকারী আমাদের বর্তমান প্রজন্ম। তাদের হাতে রচিত হয়েছে ২৪শে জুলাই গণ অভ্যুত্থান। ইতিহাসের পাতায় বিপ্লবী চেতনার এই তরুণ প্রজন্ম বাংলাদেশ। আজকের তরুণদের কাছে আমরা কি প্রত্যাশা করি? তরুণরা তার সমাজকে কেবলমাত্র অভিযোজন করে তা নয়, এই যে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী আমরা দেখেছি, অভ্যুত্থানের ভেতর দিয়ে যে একটা নতুন রক্তাক্ত জনপদের আবার এক ধরনের সম্ভাবনা জেগেছে, সেইখানে যদি আমরা দেখি যে তরুণরা কেবলমাত্র তার সমাজকে, তার রাষ্ট্রকে, তার দেশকে অভিযোজন করে মেনে নেয় না, বরং রূপান্তর করে। তরুণরা যদি বাংলাদেশকে আগামী দিনের একটা বিশ্ব সমাজের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে চায়, আজকের দিনে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সোশ্যাল মিডিয়ার যে ব্যাপকতম জোয়ার এসছে, এরকম কৃত্রিম বুদ্ধিমত্তা এবং একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা বৈশ্বিক সমাজে যদি মাথা উঁচু করে বাঁচতে হয়, তাহলে একমাত্র আমাদের হচ্ছে যে মানবীয় উন্নয়ন ব্যতীত সেটা সম্ভব নয়। ভাষার মধ্য দিয়ে সে শিক্ষা লাভ করবে, সেই ভাষার মধ্য দিয়ে সে মানব সম্পদ হয়ে উঠবে এবং সেই মানব সম্পদ রাষ্ট্রকে গঠনের ক্ষেত্রে কাজে লাগবে এবং তার অর্থনৈতিক মুক্তি ঘটবে, তার সামাজিক মুক্তি ঘটবে, তার সাংস্কৃতিক মুক্তি ঘটবে। ফলে রাষ্ট্রভাষা বাংলা, এটার তাৎপর্য রাষ্ট্রের গঠনের সঙ্গে, রাষ্ট্রীয় স্বীকৃতির সঙ্গে, রাষ্ট্রাচারের সঙ্গে, রাষ্ট্রীয় সকল কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত। ফলে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার জন্য যে লড়াই, সেই ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিয়ে বলতে চাই, তাহলে অবশ্যই বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে যথাযথভাবে, শুধুমাত্র কাগজে ভাবে নয়, যথাযথভাবে অনুশীলনের আওতায় আনতে হবে। এবং সেটা যদি ঘটে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের যে বিপুল পরিমাণ তরুণ জনসম্পদ আছে, যে জনসংখ্যা আছে, তারা সেই ভাষা শিক্ষার মধ্য দিয়ে, নতুন নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে রাষ্ট্রকে সেবা দিতে পারবে। আমরা যদি ২১-এর চেতনার মর্ম উপলব্ধি করি, তাহলে বাংলাদেশের এই রাষ্ট্রীয় সীমানার মধ্যে বাঙালি ব্যতীত অন্যান্য জাতিসত্তাগুলোর ভাষাকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং শুধু সংরক্ষণ নয়, সেইটার সুবিকাশের রাষ্ট্রীয় আয়োজন নিশ্চিত করতে হবে, যাতে চাকমা হোক, মারমা হোক, ত্রিপুরা হোক, তঞ্চঙ্গা হোক, মান্দি জনগোষ্ঠী জাতিসত্তা হোক, সেই সব আদিবাসী জাতিসত্তা শিশু কিশোরেরা যাতে জন্ম নিয়েই তার প্রাথমিক মৌলিক শিক্ষাটি তার নিজের মায়ের ভাষায় শিখতে পারে। ফলে বাংলা ভাষার অধিকারের জন্য এই যে রাজনৈতিক আন্দোলন ছিল, এই যে ঐতিহাসিক সংগ্রাম, এবং আজকে এটা আমাদের সামনে দাঁড়িয়েছে একটা সাংস্কৃতিক সংগ্রাম হিসাবে। ফলে সাংস্কৃতিক সংগ্রামের একটা মুখ্য উপাদান হিসাবে ভাষাকে গ্রহণ করলে আমরা বুঝতে পারবো ভাষাই আগামী দিনে আমাদের জীবনকে, আমাদের রাষ্ট্রকে বিধিবদ্ধ করবে এবং যেখানে বিশ্ব সমাজে, বিশ্বের জাতিপুঞ্জে আমাদেরকে আমরা হাজির করতে পারবো কেবল আমাদের ভাষার ভেতর দিয়ে। সালে যে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছিল, এর ফলে আমাদের রাষ্ট্রভাষা বাংলা হিসেবে যে প্রতিষ্ঠিত হয়, সেই বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অমর একুশে বইমেলা অনেক গুরুত্বপূর্ণ। ভাষা শুধুমাত্র আমাদের ভাষা নয়, একটা জাতির ভাষা হচ্ছে তাদের সাহিত্য, তাদের সংস্কৃতি, কৃষ্টিকে ধারণ করে। তো আমাদের এই অমর একুশে বইমেলার মাধ্যমে আমরা আমাদের সাহিত্য সম্পর্কে জানতে পারি। বাংলা সাহিত্য, বাংলার সংস্কৃতি এটাকে অনেকটাই বহন করে, যেটা বছরের পর বছর তরুণ প্রজন্মের মধ্যে, আমাদের মধ্যে এটা ছড়িয়ে দিচ্ছে। আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষকরা সহ আজকে অমর একুশে বইমেলাতে আসছি। আসলে এই বইমেলাতে আমাদের ছাত্রছাত্রীদের এটাই বোঝাতে আসছি যে অমর একুশেতে ভাষা আন্দোলনে শহীদরা যে আমাদের ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদের ত্যাগ সম্পর্কে জানাতে আসছি। 1952 সালে আমরা যে ভাষা পেয়েছিলাম, মানে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছিলাম, এই বাংলা ভাষা পাওয়াটা তো সহজ ছিল না। কারণ এই 24-এর মতোই 1952 সালেও অনেক মানুষ প্রাণ দিয়েছিল ভাষার জন্য। তো তাদের স্মরণে বইমেলাটা আয়োজন করা হয়েছে এবং আমরা এখান থেকে বইমেলার 1952 সালের স্মৃতি
বা ইতিহাস সম্পর্কিত বইগুলো নিয়ে যাব। 2024 সালের কোঠা আন্দোলন দেখেছি, কিন্তু 1952 সালে ভাষা আন্দোলন দেখিনি। তো সেখানে কেমন ছিল বা কিভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল সেই সম্পর্কে জানার জন্য আমরা এই বইমেলায় আসছি এবং ইতিহাস সম্পর্কিত বইগুলো বেশি পড়ছি এবং সেগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। আমাদের রাজধানী ঢাকায় ভাষা আন্দোলনের যে শহীদ মিনার আমরা দেখি, সেটা কেন্দ্রীয় শহীদ মিনার। তার ভিত্তি স্থাপন করেছিলেন 3 ব্যক্তি একসঙ্গে। তারা হলেন তখনকার পূর্ববঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ বরকতের মা হাসিনা বেগম। মাওলানা ভাসানী সে সময় বক্তৃতা করতে গিয়ে বলেছিলেন, ভাষা আন্দোলনে 7 জন শহীদ হয়েছেন। এই 7 জনের নাম কিন্তু আমরা বলতে পারি, যার মধ্যে সেই কিশোর শহীদও রয়েছে। তার নাম ওহিউল্লাহ। তার বয়স ছিল 8-9 বছর। সেদিন 22 ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আগের দিন 21 ফেব্রুয়ারি ছাত্র জনতা বিক্ষোভ করেছিল। তাতে পুলিশের গুলিতে কয়েকজন শহীদ হন। তাদের রক্তরাঙা জামা দুলিয়ে লক্ষ শোকের শোক মিছিল বেরিয়েছিল 22 ফেব্রুয়ারি। তাতে স্লোগান ছিল, শহীদ স্মৃতি অমর হোক, রাষ্ট্রভাষা বাংলা চাই। মিছিলের একটা অংশ ঢুকেছিল নওয়াবপুর রোডে। ওখানে গুলি হলো। খোশমহল রেস্টুরেন্টের সামনে হঠাৎ ওহিউল্লাহর মাথায় লাগে রাইফেলের গুলি। তার রক্তমাখা এতটুকু প্রাণহীন দেহ রাজপথে লুটিয়ে পড়ে। আমাদের প্রায় সব আন্দোলনই ফুলের মতো সুন্দর নিষ্পাপ শিশুরা প্রাণ দিয়েছে। রাইফেলের বুলেট তাদেরকেও রেহাই দেয়নি। সালাম সালাম হাজার সালাম। আমাদের আছে মহান 21 সাহসী প্রভাত ফেল। পুষ্পমালায় শ্রদ্ধা জানাই, খুলেছি শিকল বেড়ি। আমাদের আছে ভাষার মিছিল, যুদ্ধের ইতিহাস। এই বাংলার মাটির গন্ধে আমাদের বসবাস। মাতৃভাষায় বাংলার চেতনা নিয়ে উজ্জ্বল হোক আমাদের প্রতিটি মুহূর্ত। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে।